ইউনূসের ভাষ্য অনুযায়ী বা আপনার শফিকের ভাষ্য অনুযায়ী একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, যাদের কাজ হচ্ছে যে তারা রাস্তায় নেমে কোনো একটা ঘটনার বিরুদ্ধে বলা শুরু করবে। ওরা যখন একটু বলে লোকজন জমায়েত করতে পারবে, যেমন বান্দর নাচের সময় আপনি যেটা দেখেন, বান্দরকে দিয়ে অনেকক্ষণ নাচায়। নাচানোর একটা কারণ হচ্ছে যে যাতে আশেপাশে মানুষজন জড়ো হতে পারে, জড়ো হওয়ার পরে জাদুকর খেলা দেখানো শুরু করে। তাহলে আমি যদি ধরি জাদুকর বা মূল প্লেয়ার যদি আমি ধরি হচ্ছে আমেরিকাকে, আমেরিকার পাপেটকে যদি আমি ধরি হচ্ছে ইউনূসকে, আর বান্দরটাকে যদি আমি ধরি হচ্ছে এনসিপি কে, তাহলে আমি এখন বলতে পারি যে এই জাদুকর তার খাঁচা থেকে বের করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এখনো ভালো মতো মানুষ যখন জড়ো হয়নি, জড়ো হলে তারা বলবে ইলেকশন হবে না, ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি নাই। আমি যদিও জিনিসটাকে মেটাফরিক ভাবে বললাম, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে একসাথে ৮-৯ জায়গাতে আগুন, এবং ভয়ঙ্কর রকমের আগুন, যেখানে ৩২ নম্বরটাকে যখন আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমরা সেখানে জাস্ট অনেকটা বলা যায় যেন নীরব সেটা দেখেছিও, যেখানে আমাদের ৫ লক্ষ নেতাকর্মী কারাগারে, যেখানে আমাদের ধরেন এমপিজরা প্রায় ১২০ জন ২৫ জনের উপরে কারাগারে, মন্ত্রীরা কারাগারে, সেখানে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে বলা হচ্ছে যে এগুলো নাকি আমরা করেছি। তার মানে হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বা না হওয়ার যে আমরা বলেছি যে এই লোকটা দেশের একটা সামান্য আইনও তারা মানতে চায়নি, যেখানে একটা ব্যাংকে ৬০ বছর পর্যন্ত এমডি থাকে, সেই লোকটা ৭০ বছর হয়ে যাওয়ার পরও এমডি হিসেবে থাকতে চেয়েছিল, সেই লোকটা আদৌ কি ক্ষমতা ছেড়ে দেবে? এই প্রশ্নটা আমরা বারবারই করেছি। এখন আরো ক্লিয়ার হয়েছে যে আপনার এই প্রশ্নের উত্তরও তাই, যে ফেব্রুয়ারি ইলেকশনটা এরা আসলে করতে চায় না, দিতে চায় না। আরেকটা ব্যাপার এখানে মনে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারি ইলেকশনটা যদি ধরেন হয়, মানে আমি ধরে নিলাম যে হচ্ছে ইলেকশন এত কিছুর পরেও, তাতেও কি আসে যায়? কারা ইলেকশন করছে, কারা ইলেকশন কন্ডাক্ট করছে, কারা ইলেকশনের আপনার সংবিধানে, তো আমি বলতে 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 আমি মনে হয় বৃদ্ধ হয়ে যাচ্ছি, যে এদের তো কোনো সাংবিধানিক কোনো অস্তিত্ব নাই। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এই অবৈধ সরকার যদি কোনো ইলেকশন করে, অর্থাৎ এই দুটো জিনিস এখানে আমি বলেছি, এক অবৈধ, অর্থাৎ এরা কোনো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, যে ইলেকশনটা সর্বজন গ্রহণযোগ্য হবে সেটাও আওয়ামী লীগকে ইনক্লুড করেই তারপরে ইলেকশন করতে হবে। আপনি জানেন যে এটি নিয়ে এখন কথাবার্তা উঠছে। আর শেষে যে অংশটা আপনি বললেন যে জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দিতে হবে, এটা নিয়ে অনেক কথা বলেছি। এটা নিয়ে একটি হাস্যকর বাপ আর পুত্রের সম্পর্কের কথা বললেন, এরকমই একটা কথা আহমদ সফা একটা কথা বলেছিলেন। এই কথা হচ্ছে এমন যে, সরি আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা একটু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে এটি আহমদ সফার কোট আনকোট, যে শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায়, অর্থাৎ শুয়োর শাবক যে প্রাণী যেটা আছে, গালি অর্থে শুয়োর না, প্রাণী যে শুয়োরটা আছে, তার যখন সন্তান হয়, তখন যখন আপনার দাঁত গজায়, তখন তার দাঁত কতটুকু শক্ত হয়েছে এটি টেস্ট করার জন্য সে বাবার বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে সেটা টেস্ট করে। তো মানে পুরো ব্যাপারটাকে আপনি এইভাবে যদি একটু চিন্তা করেন রাসেল ভাই, সেটা হচ্ছে যে এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। হোয়াট ইজ ডগমা? ডগমা হচ্ছে যে এমন একটি ঘটনা যেটিকে কোনো যে চেষ্টাটা করা হয় বা সে বিশ্বাস করানোর চেষ্টা করা হয়, এটাকে আমরা ডগমা হিসেবে জানি। সো এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা কিভাবে একটি এইভাবে আপনি করবেন? সেখানে হচ্ছে যে আপনি শপথ নিয়েছেন, আপনি দাবি করছেন যে সংবিধানের অধীনে, আপনি সংবিধানের অধীনে যদি কেউ বলে যে আমি শপথ নিয়েছি, তাহলে তো সে সংবিধানের সমস্ত নিয়ম নীতি তাকে মানতে হবে। মানে আমি যদি তাদের কথাও ধরে নেই, আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে, আমাদের সংবিধানের হাইকোর্টের, মানে এখন পর্যন্ত তো আমি 4টা কেস, আনোয়ার হোসেন কেসের কথা বলতে পারি, 16th অ্যামেন্ডমেন্টের কথা বলতে পারি, অষ্টম সংশোধনী আনোয়ার হোসেন কেসি, এছাড়া আপনার আমাদের 5ম সংশোধনীর কথা বলতে পারি, আমাদের 7ম সংশোধনী বাতিলের রায়ের কথা বলতে পারি। পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন আছে হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। অসংখ্য মামলার নথিপত্র উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। তো আমাদের দেশেই এই ব্যাপারটা আছে। আপনি জুলাই সনদটা যদি একটু পড়েন, জুলাই সনদ পড়ার পর আপনার কাছে অবাক লাগবে। এই কারণে অবাক লাগবে যে জুলাই সনদ থেকে আপনার বাদ দিয়ে দেওয়া ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র, এবং আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। আচ্ছা, সেগুলো নিয়ে যখন আপনি আরেকবার প্রশ্ন করেন যে কেন এগুলো বাদ দেওয়া হয়েছে জুলাই সনদের ব্যাপারে, আমি উত্তর দিব। কিন্তু সংক্ষেপে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি জুলাই সনদটা আপনার সামনে থাকে, তাহলে জুলাই সনদের প্রথম পাতাটা আপনি একটু দেখবেন। জুলাই সনদের প্রথম পাতার ভিতরে লেখা আছে যে আপনার ঐতিহাসিক ঘোষণাপত্রের কথা বলা আছে, স্বাধীনতার ঘোষণাপত্র। অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে এই জুলাই সনদের প্রিয়াম্বেল বা প্রস্তাবনাতে স্বীকার করে নেওয়া হয়েছে। এখন কেউ যদি একটু ভালোভাবে, স্বাধীনতার ঘোষণাপত্রই হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান, তো বাংলাদেশের প্রথম সংবিধানের কথা স্বীকার করছেন, সংবিধানের অনুযায়ী আপনি শপথ গ্রহণ করছেন, কিন্তু আপনি সংবিধানের উপরে স্থান দিবেন হচ্ছে আপনি একটা আপনার মনের মতো বানানো একটা সনদ, যেই সনদে বলা হচ্ছে অপরাধের বিচার করা যাবে না, কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না, আদালতে এটাকে কোনো ধরনের চ্যালেঞ্জ করা যাবে না। আপনি স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দিয়ে দিচ্ছেন। আপনি আপনার মায়ের ইতিহাস ছাড়া আপনার জন্ম ইতিহাস বর্ণনা করবেন কিভাবে? পৃথিবীর ইতিহাসে দেখেছেন যে কোন দেশের কনস্টিটিউশন হয়েছে, এই কনস্টিটিউশন কোথেকে এসেছে সেটা সে বর্ণনা করছে না। আপনি আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর আপনি বলছেন মা, আলটিমেটলি ব্যাপারটা তেমন। এবং শেষ কথা যেটা রাসেল ভাই, সেটা হচ্ছে যে ব্যারিস্টার আমিনুল ইসলাম 1996 সালে
1996 বা 97 সালে দৈনিক জনকণ্ঠে একটা কলাম লেখে। আমি প্রায় এই কথাটা অনেকেই বলি, এই কলামটার কথা, যেখানে উনি মনে হয় প্রথমবারের মতো বলেছিলেন যে ইন্ডেমনিটি অধ্যাদেশ এই হত্যাকারীদের মূলত স্বীকারোক্তি। অনেকে মনে করেছে যে ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে মনে হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ঠেকানো গেছে, কিন্তু উনি একমাত্র প্রাজ্ঞ আইনজীবী ছিলেন। এই অদ্ভুত লাইনটা বলেছিলেন, কলামটা শিরোনাম ছিল ইজ এ স্বীকারোক্তি অফ দা এই কিলিংস। এই জুলাই সনদটা হচ্ছে এই খুনিদের মৃত্যু সনদ। এই জুলাই সনদ দিয়েই তারা মূলত স্বাক্ষর করে দিয়েছে যে আমরা খুন করেছি, অপরাধ করেছি, আমাদের এখন ইমিউনিটি দরকার। একই সাথে সে তার নিজের মৃত্যুদণ্ডতেও সাইন করলো। এতটুকুই বলা। অফিস দখল করেছে চট্টগ্রামে, যেটা একটা মানে একদমই ছোট্ট একটা ঘটনা। এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ ষড়যন্ত্রকে যে আন্দোলন বলা হচ্ছে, সেই আন্দোলনের মাধ্যমে তারা তো আমার বাংলাদেশটাকেই দখল করে নিয়েছে। পুরো বাংলাদেশেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। দেশের আমি একটু যুক্ত করতে চাই। আসলে আমার প্রশ্নের মূল পয়েন্টটা হচ্ছে গিয়ে, যারা ধরেন সেই 32-এর মতো জায়গা স্বাধীনতার আতুরঘর, বাংলাদেশের আতুরঘরকে ধ্বংস করেও যারা প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছিল, মাত্র 14 মাসের মাথায় এসে তারা কেন একটা ছোট্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুর করবার পরে দখল ঘোষণা করে তারপরে গিয়ে আবার তাদেরকে বিবৃতি দিতে হয় না আমরা দখল করিনি? আমি একটু বলি, আমি বলছি সেটা হচ্ছে যে না, আতঙ্ক তো বাড়ছে, যেটা নিজম মজুমদার বললেন যে তারা অবৈধ কাজটা করেছে এবং ঘোষণা দিয়ে স্বীকারোক্তি। 15 আগস্টের যারা হত্যাকারী, যেটি ব্যারিস্টার আমিরুল ইসলামের রেফারেন্সে বললেন, এটা তো হচ্ছে যে ইন্ডেমনিটির মধ্য দিয়ে স্বীকার করে নেয়া তারা করেছে। কিন্তু আমরা তো বিভিন্ন খুনিদের মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে তাদের সাক্ষাৎকার দেখেছি। তারা স্পষ্ট করে বলেছে যে আমরা খুনটা করেছি এবং কেন করেছে সেটার ব্যাখ্যাও তারা দেবার চেষ্টা করেছে স্বঘোষিত। ঠিক একইভাবে জুলাই আন্দোলনের যে সকল বলেন যে বাছুর, নিজম মজুমদার, এই যে বাছুর সমন্বয়করা, এরা তো নিজেরা বলেছে, ফেসবুকে গর্বের সঙ্গে লিখেছে যে বিটিভি ভবন কে ভেঙেছে, কিভাবে পুড়িয়েছে, মেট্রো রেল তারা কিভাবে ভেঙেছে, কিভাবে পুড়িয়েছে, 32 নম্বর তারা কিভাবে ভেঙেছে, কিভাবে পুড়িয়েছে। এইটা হচ্ছে গিয়ে, এবং এই পুরো ঘটনাটা আত্মস্বীকৃত। এবং জুলাই সনদ যেদিন ঘোষণা করা হয় সেদিন যে অনেকের ইন্টারভিউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে আজকে যদি আমাদের এই পুরো আন্দোলনকে ইন্ডেমনিটি না দেওয়া হয়, অর্থাৎ জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দাঁড় করানো হয়, তাহলে এরপরে তো এসে আমাদের বিচার করা হবে এবং আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এখন যারা শেখ হাসিনাকে চেনেন তারা তো জানেন যে বঙ্গবন্ধুকে খুন করে যারা সারা বিশ্বে প্রভাবশালী দেশগুলোতে নিজেদের অবস্থায় বঙ্গবন্ধু হত্যা বিচার যাতে না হয় সেটি চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়ে সেই ইন্ডেমনিটি বাতিল করে সেই হত্যাকারীদের বিচার হয়েছে এবং শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যারা বাংলাদেশটাকে পুড়িয়ে দিল, সেই বাংলাদেশ পুড়িয়ে দেওয়ার নায়ক, খলনায়ক, উপনায়ক বিচারের আওতায় তিনি আনবেন এবং এদের বিচার হবে, এটা তারা জানেন। কিন্তু এই কি বলে বিশিষ্ট আইনজীবী নিজম মজুমদার, বর্তমানে তিনি দেশের পক্ষে অন্যতম যোদ্ধা, তিনি মানে খুব ভালো বলতে পারবেন বিষয়টা, যে তাদের যে কোনো ক্রিমিনালের আইনি লড়াইটা লড়বার জন্য তাদের একটা, যতই ভঙ্গুর হোক না কেন, যতটাই দুর্বল হোক না কেন, তার একটা ভিত্তি দাঁড় করায়। 75-এর 15 আগস্টের ইন্ডেমনিটি, 2002-এ অপারেশন ক্লিন হার্টের ইন্ডেমনিটি, এবং 24-এ এসে কিন্তু দুইটা ইন্ডেমনিটি ঘটলো। একটা হচ্ছে 8 আগস্ট পর্যন্ত যা ঘটেছে তার কোনো বিচার হবে না, আর এরপরে জুলাই সনদের মধ্য দিয়ে পুরো আন্দোলন প্রক্রিয়াটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলো। আমি একটু আপনাকে বলি, 2 মিনিট সময় দিবেন। সেটা হচ্ছে যে আপনার আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে আজ আর কত জ্বলবে বাংলাদেশ। বাংলাদেশ আর কত জ্বলবে মানে বাংলাদেশ যে জ্বলছে, এই আগুনকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ মাঠে নেমে যতক্ষণ পর্যন্ত এই আগুন না নেভাবে ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে। এই জ্বলা শুরু হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, যা সমকালীন দৃশ্যমান। কিন্তু এই আগুন জ্বালানো শুরু হয়েছিল কিন্তু 75-এর 15 আগস্টে। এই আগুন জ্বালিয়েছিল কিন্তু 2004-এর 21 আগস্টে। 21 আগস্টে শেখ হাসিনার জনসভায় চট্টগ্রামের ইয়েতে কি বলে আমাদের লালদিঘির ময়দান, সেখানে ওপেন ফায়ার করে 24 জন আওয়ামী লীগের নেতাকে গুলি করে মেরে ফেলেছিল। সেই দিনও কিন্তু মানব বর্ম তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। 21 আগস্টেও কিন্তু 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী শহীদ হয়েছে। 1989 সালে 32 নম্বরে গুলি করলো ফ্রিডম পার্টি। তো এই যে অনেক আমরা বহু বোমা প্রস্তুত করে রাস্তায় পেতে রেখে শেখ হাসিনাকে হত্যার প্রক্রিয়ার কথা আমরা জানি। তার গাড়ি বহরে আক্রমণ করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বহুবার। তো এই যে ঘটনাটা
মানে জ্বলছে বাংলাদেশ, সে আগুনটা নিভবেই ইয়েতে। এবং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের আত্মা যদি স্বাধীনতা হয়, তাহলে আমরা কিন্তু বারবার বলেছি যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এরা পাকিস্তানপন্থী, এরা উগ্র মৌলবাদী জঙ্গি, কিন্তু এরা পুড়িয়ে দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে। এরা একটা বৈধ নির্বাচিত সরকার, যেই সরকার দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে মানব সূচকের মানদণ্ডে, সেই বাংলাদেশ সেই বৈধতাকে কিন্তু তারা একটি অবৈধ আন্দোলনের মধ্য দিয়ে এবং অবৈধ ইউনুস সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বৈধতাকে পুড়িয়ে দিয়েছে। তারা ন্যায় বিচারকে পুড়িয়ে দিয়েছে, বিচার ব্যবস্থাকে আগুন লাগিয়ে প্রধান বিচারছে। এরকম মানে আপনার সঙ্গে আলোচনার আরো বিষয়, যেমন সংবিধান তারা পুড়িয়ে দিয়েছে জুলাই সনদ। আমি গতকালকে একটা প্রোগ্রামে এই একটা আইনি উদাহরণ এনেছিলাম। আমরা আইনে একটা জিনিস পড়েছি, সেটা ভিকারিয়াস লায়াবিলিটি বলে একটা লায়াবিলিটি আছে। অর্থাৎ আপনি যদি একটা শপিং সেন্টারে যান, শপিং সেন্টারে যদি আপনি আছাড় খেয়ে পড়ে যান ফ্লোরের মধ্যে, ওদের ফ্লোর ভেজা ছিল সেই কারণে, এবং সেই কারণে আপনি আপনার হাত পা ভাঙেন, ওই শপিং সেন্টার একটা হলুদ রঙের সাইন রেখে দিল, সরি ফর দি এনি ইনকনভিনিয়েন্স কস্ট, হবে না। ওদের ওই দায়িত্বটা নিতে হবে, যা পা ভেঙেছেন, ক্ষতিপূরণ এবং অন্যান্য দিক ব্যাপার, তাকে এটা নিতে হবে। আমরা এই লাইবিলিটিকে বলি ভিকারিয়াস লাইবিলিটি, আমরা এটা আইনে পড়েছি। তো এই যে সরি ফর দি এনি ইনকনভিনিয়েন্স কস্ট, এইটা আসলে হবে না, বা আপনি একটা সাইন রেখে দিয়েছেন, সেটাও হবে না। তো জামাতের ব্যাপারটা ওরকম। তাই একটু এর মধ্যে দর্শকদেরকে এটাও বলে নেওয়া ভালো, জামাত কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল, আপনারা নিশ্চয়ই জানবেন। 3 অগাস্টের 3 তারিখ বা অগাস্টের 1 তারিখ সম্ভবত তাদেরকে একটি নির্বাচিত সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বা কেন বলবো, বাংলাদেশ রাষ্ট্র যে যাদের মাধ্যমে পরিচালিত হয় করেছে। এর পরবর্তী সময় জামাতের নিষিদ্ধ ঘোষণা তো ওঠানোর সুযোগ হয়নি, কিন্তু যারা বলছে যে এটা উঠিয়ে ফেলেছে তারা বলতে পারে, কারণ ওগুলো সবই অবৈধ। সুতরাং বৈধ অবস্থাতেই যদি ওইটা ধরি, তাহলে জামাত হচ্ছে এখনো পর্যন্ত কাগজে কলমে আইনে একটি অবৈধ দল। আচ্ছা, এটা একটু মনে করিয়ে দেওয়া, যদিও এই উত্তরের সাথে এটা কোনো সম্পর্ক নেই। আপনার কি অপরাধ করেছে যেটার জন্য ক্ষমা চাচ্ছে? আমরা প্রায় দেখি না যে বাবারে যদি কোনো কিছু মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিই। এটা হজে যাওয়ার সময় আমরা অনেককেই আলাপ করতে দেখি। হ্যাঁ, প্রায় আপনার রাস্তাঘাটে দেখা হলে দেখবেন একটা হ্যান্ডশেক করে, ভাই যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করে দিয়েন। অথচ ওই লোককে আমি কোনোদিন চিনিও না। হ্যাঁ, ব্যাপারটা অমন, বাবা চিনিও। তো সুনির্দিষ্ট হতে হবে। 1971 সালে জামাত যেটা বলতে চায়, বারবার আপনি দেখেছেন যে এটি তাদের একটি রাজনৈতিক অবস্থান, খুব ভালো রাজনৈতিক অবস্থান। কিন্তু আপনাকে আরেকটা আইনের একটা এখানে তত্ত্ব আছে, যদিও তত্ত্বটা আসলে অন্য একটা ক্ষেত্রকে কেন্দ্র করে, তারপর আমি এটাকে ওই লাইনটাকে এখানে লাগাতে চাই। সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইউ ফাইন্ড হিম। দেখেন, আপনি বলছেন যে আপনি শুধু সেই সময়টাতে ভারত বাংলাদেশকে কবজা করে ফেলবে এই ভয়ে, আপনার নতুন শুরু উঠেছে এটা, এখন আপনি বলছেন যে সেই কারণে আপনি সেই সময় পাকিস্তানকে সমর্থন দিয়েছেন। এভাবে পাকিস্তান বাংলাদেশের মানুষকে তখন সমানে খুন করে যাচ্ছে, জাস্ট রীতিমতো গণহত্যা চালাচ্ছে। আপনি ওই গণহত্যা চলাকালীন সময় বলছেন যে আমরা শুধু পাকিস্তানের সাথে আমরা রাজনৈতিকভাবে একত্রিত ছিলাম। তাহলে শান্তি কমিটি গঠন করেছে কারা? ছাত্র সংঘ গঠন করেছে কারা? আল শামস, আল বদর, শাহিন ফৌজ, রাজাকার বাহিনী, তাদের সদস্য করেছে। হ্যাঁ, জামাত ইসলামী সদস্য ছাড়া অন্যান্য পার্টি ছিল, নেজামে ইসলামী ছিল, পিডিবি ছিল, মুসলিম লীগ ছিল, অস্বীকার করছি না তো। জামাত ইসলামের সেখানে তো একটা বড় ধরনের ভূমিকা ছিল। জামাতের গোলাম আজম, আপনার টিক্কা খানের সাথে আমরা মিটিং দেখেছি। এখন আপনি বলতে পারেন যে টিক্কা খানের সাথে মিটিং হলেই কি তারা অপরাধ করেছে? জামাতের নেতাদের কোলাবরেটর আইনে বিচার হয়েছে। এই তথ্যগুলো তো আমাদের কোলাবরেটর অ্যাক্ট যেটা ছিল 1972, সেটার অধীনে জামাতের বিভিন্ন নেতাদের সেই সময় তৎকালীন সময় বিচার হয়েছে। এমনকি মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে গরু চুরি, ছাগল চুরি করেছে, এই অপরাধে মতিউর রহমান নামে এক লোকের 1 বছর না 1.5 বছর সাজা হয়েছে। বইটা খুললে এখন আমি দেখতে পাবো। বুঝতে পারছেন ব্যাপারটা? সুতরাং জামাত এইটা বলে এড়ানোর কোনো সুযোগ নাই যে মুক্তিযুদ্ধে আমরা শুধু পাকিস্তানের সাথে রাজনৈতিকভাবে একাত্ম ছিলাম। হ্যাঁ, এখন ব্যাপারটা কি দাঁড়ালো যে একটা দেশ আমার উপরে এইড করলাম, অ্যাবেট করলাম, এবং শুধু তাই না, তাদের সহকারী ফোর্স হিসেবে আমি কি করলাম? আমি আল শামস, আল বদর, এই যে আমরা যারা প্রোফাইল পিকচার লাল করেছে, এই লাল বদর আসলে থেকে ওই আল বদর থেকে এসেছে, তাই তো? আল বদরের সেই স্মৃতি থেকে আমাদেরকে লাল বদর বলি। তো আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে এই লায়াবিলিটি তারা যে অমিট করতে চায়, হ্যাঁ, এটা তারা পারবে না। মানুষজন তাদেরকে প্রশ্ন করুক না যে আপনি সবার কাছে এরকম মাফ চাচ্ছেন কেন হজে যাওয়ার আগে? আপনি কি হজে যাচ্ছেন? মানে আপনার যাত্রা কোথায় যে আপনি এরকম সবার কাছে মাফ চাচ্ছেন? সুতরাং সুনির্দিষ্ট হতে হবে, এবং সেটা বাংলাদেশের আইনের মধ্যে স্পষ্ট আছে। জামাতের বিচার শুরু হয়েছিল, জামাতের বিভিন্ন নেতাদের বিচার শুরু হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতে। তো সেই বিচারকে তো সম্পূর্ণ বা ট্রাইব্যুনালটাকে কমপ্লিটলি নস্যাৎ করে একটি তাজুলের ট্রাইব্যুনাল বানানো হয়েছে। সুতরাং আমার হচ্ছে এইটা যে ইউ ক্যান নট অর ইউ আর নট এবল, কিংবা you should not omit your responsibility, or আপনার কোনোভাবে আপনার রেসপন্সিবিলিটিকে আপনি ডিরাইভ করে আপনি বলার চেষ্টা করবেন আমি কিছু করি নাই, সেটা হবে না। বাংলাদেশের আইনেই এটা বিচার হবে
এবং এটা হতেই হবে আসলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। আমি একটু নিজে আপনাকে আরেকটু, আপনি যখন বলেন যে জামায়াতের এই যে তখন মানে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তারা এটা করেছে সেটা করেছে বলে এটাকে জায়েজ করবার চেষ্টা করে একরকম, তো এই সূত্রটা ধরে আমি একটু আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। গতকালকে আমাদের এখানে একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ কমিশনার তারা মানে তাদের বক্তব্যে বলছিল যে ভারত যদি বাংলাদেশের উপরে কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে আমরা সরাসরি যুদ্ধ ঘোষণা করব। এবং তারা সেখানে আরো একটা তাদের মানে ইচ্ছার কথা প্রকাশ করেছে যে যে হচ্ছে পুলিশ কমিশনার ছিল সে বলছিল, অ্যাটর্নি জেনারেল বলছিল এটা যে আমি 71 মানে যুদ্ধ করবার বয়সী ছিলাম।